কল্পনা করুন, মরুভূমির তপ্ত বাতাসে দাঁড়িয়ে আছে জং ধরা বিশাল বিশাল জাহাজ। যেখানে একসময় সমুদ্রের নীল ঢেউ গর্জন করত, আজ সেখানে শুধুই নীরবতা। এই জায়গাটা কোনো পরিত্যক্ত বন্দর নয়, এটা একসময়ের বিশাল এক সাগরের কবরস্থান। আজকে আমি আপনাদের এমন এক সাগরের কথা বলবো, যেটা প্রকৃতির কারণে নয়, মানুষের লোভ আর ভুল সিদ্ধান্তের কারণে ধীরে ধীরে হত্যা করা হয়েছিল। আর যদি আপনি কয়েক সেকেন্ডের জন্য সেই শুষ্ক সমুদ্রের বুকে দাঁড়ান, তাহলে বাতাসের সাথে ভেসে থাকা বিষাক্ত ধুলো আপনার ফুসফুসে ঢুকে ক্যান্সারের মতো মারাত্মক রোগের জন্ম দিতে পারে। একটা জীবন্ত সাগর এমন সময় পেরিয়ে এসেছে যেখানে এক ফোঁটা জলও ছিল না। যদিও 2025 সালের রিপোর্টে কিছুটা আশার আলো দেখাতে সফল হয়েছে। এখন প্রশ্ন হলো, এটা কি শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল, নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত মানবসৃষ্ট ষড়যন্ত্র? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব মধ্য এশিয়ার হৃদয়ে লুকিয়ে থাকা 20,000 বছর পুরনো আরাল সাগরের সেই ভয়ঙ্কর কাহিনীর গভীরে, যেখানে ইতিহাস, রাজনীতি আর মানুষের লোভ একসাথে মিলে একটা সম্পূর্ণ সাগরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়েছিল। এই রহস্যময় ঘটনার পিছনে লুকিয়ে থাকা সত্যিগুলো জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। 20,000 বছর পুরনো আরাল সাগর মধ্য এশিয়ার দুটো মহান নদী আমুদরিয়া এবং সিরদারিয়ার জল থেকে জন্ম নিয়েছিল। কাজাকিস্তান এবং উজবেকিস্তানের মাঝে প্রসারিত এই সাগর একসময় পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদ বা বদ্ধ জলাশয় ছিল। এর গভীরতা, সম্পদ এবং প্রাকৃতিক সৌন্দর্য একে এলাকার জীবন স্রোতে পরিণত করেছিল। এখানে নানা রকম মাছের দেখা মিলত, নৌসেনারা সবসময় উপস্থিত থাকত এবং ব্যবসার জন্য জাহাজ চলাচলের ব্যবস্থা থাকত। মরুভূমির মাঝে এই সাগরটা ছিল একটা বিষয়। কয়েক লক্ষ মানুষের খাবার, রোজগার এবং আশ্রয় দানকারী এই শান্ত জলের গভীরে লুকিয়েছিল ভবিষ্যতের একটা বড় সংকট। অষ্টাদশ শতকে ক্যাসপিয়ান সাগর থেকে আরাল সাগরে যাওয়ার পথে রাশিয়ার ব্যবসায়ী এবং দূতদের উপরে বারবার হামলা করা হতো। তাদের দাস বানিয়ে নিয়ে যাওয়া হতো। রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে রাশিয়ার পক্ষে এটা একটা কঠিন চ্যালেঞ্জে পরিণত হয়েছিল। এই অবস্থায় রাশিয়ার শাসক সিদ্ধান্ত নেন যে আরাল সাগর পর্যন্ত পৌঁছানোর মানে হলো সমগ্র মধ্য এশিয়ার উপরে নিয়ন্ত্রণ বিস্তার করা। তবে আরাল সাগর পর্যন্ত কোনো সামুদ্রিক পথ ছিল না। এরা সম্পূর্ণরূপে মরুভূমি দ্বারা বেষ্টিত ছিল। তা সত্ত্বেও রাশিয়া পিছপা হয়নি। 1847 সালে রাশিয়া সিরদারিয়া নদীর মুখে ফোর্ট্রাইম নির্মাণ করে। তারপর তারা একটা অসম্ভব কাজকে সম্ভব করে তোলে। বিশাল আকৃতির যুদ্ধ জাহাজকে বহু ভাগে ভাগ করা হয়। তারপর সেগুলো উটের পিঠে চাপিয়ে মরুভূমির পথে আরাল সাগর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। ধুলোর ঝড়, তাপমাত্রা ওঠানামা এবং 100 কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে জাহাজের অংশগুলোকে আরাল সাগরের প্রান্তে নিয়ে গিয়ে পুনরায় জুড়ে জলে নামিয়ে দেওয়া হয়। প্রথম জাহাজটা ছিল নিকোলাই, তারপর মিখাইল এবং 1848 সালে সবথেকে বড় কনস্ট্যান্টিন জাহাজকে আরাল সাগরে ছেড়ে দেওয়া হয়। এই জাহাজগুলো শুধুমাত্র একটা লোহার স্ট্রাকচার ছিল না, এগুলো ছিল রাশিয়ার কৌশল, তাদের উচ্চাকাঙ্ক্ষা এবং ভবিষ্যতের রাজনীতির সংকেত। এটাই ছিল সেই মুহূর্ত যখন আরাল সাগরে রাশিয়ার আধিপত্যের কাহিনী শুরু হয়। 1917 সালে রুশ বিপ্লবের পর রাশিয়ায় কমিউনিস্ট শাসন শুরু হয় আর সোভিয়েত ইউনিয়নের জন্ম হয়। নতুন শাসনের নেতা জোসেফ স্টালিন দেশকে শিল্প এবং কৃষিতে দ্রুত মহান শক্তিশালী করে তোলার স্বপ্ন দেখেন। সেই সময় আন্তর্জাতিক মার্কেটে কার্পাসের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল, যেটাকে সেই সময় হোয়াইট গোল্ড বলা হতো। স্টালিনের কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে সোভিয়েত ইউনিয়নের জন্য যদি অর্থ এবং শক্তি সমৃদ্ধ করতে হয়, তাহলে কার্পাস উৎপাদন বাড়াতে হবে। তবে এখানে একটা সমস্যা ছিল, আর সেটা হলো মধ্য এশিয়ার মরুভূমি, যেখানে মাটি থাকলেও জল ছিল না। স্টালিন এবং তার ইঞ্জিনিয়াররা মিলে একটা সাহসী তবে বিনাশকারী পরিকল্পনা করেন। তারা আমুদরিয়া এবং সিরদারিয়ার মতো বিশালাকার নদীর জল ঘুরিয়ে গোটা এলাকা কার্পাস ক্ষেত্রে বদলে ফেলার সিদ্ধান্ত নেয়। সরকার বাঁধের নির্মাণ করে, খাল কাটে, নদীর গতিপথ পরিবর্তনে আদেশ জারি করে। সম্পূর্ণ সোভিয়েত তন্ত্র একজোট হয়ে এই মিশনটাকে সফল করার চেষ্টা করে। এই সিদ্ধান্তটা আরাল সাগরের ভাগ্যের মোড় ঘুরিয়ে দেয়। আরাল সাগরকে জীবিত রাখে যে দুটো নদী, এবার তাদের মুখ কৃষি জমির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় কোনো প্রশাসনিক অধিকর্তা, কোনো বিজ্ঞানী, কোনো কৃষক এর পরিণতির কথা ভাবেনি। সোভিয়েত নেতৃত্ব যে কোনো মূল্যে কার্পাস চাষের লক্ষ্য পূরণ করতে তৎপর হয়ে উঠেছিল, আর এখানে আরাল সাগরের মৃত্যুর বীজ বপন করা হয়েছিল। রেকর্ড সময়ের মধ্যে বেশ কয়েকটা খাল নির্মাণ করেছিল, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য খাল ছিল কারকুম কানাল, কার্সি কানাল, ফারগানা কানাল এবং কয়েক ডজন ছোট বড় বাঁধ ও সেচ প্রকল্প। এই সমস্ত পরিকল্পনার পিছনে তাদের একটাই উদ্দেশ্য ছিল, উভয় নদীর জল কৃষি জমি পর্যন্ত পৌঁছানো, আরাল সাগর পর্যন্ত নয়। এটাই ছিল সে ঐতিহাসিক ভুল
যেটা পরবর্তী কয়েক দশকে পৃথিবীর অন্যতম ভয়াবহ পরিবেশগত দুর্যোগে বদলে গিয়েছিল। 1961 সাল থেকে আরল সাগরের জলস্তর ক্রমশ নামতে শুরু করে, প্রথমে প্রত্যেক বছর 20 সেন্টিমিটার, তারপর 50 সেন্টিমিটার এবং 1980 সালে সেটা প্রত্যেক বছর 1 মিটারে পৌঁছে যায়। যেখানে একসময় ঢেউ গর্জন করত, সেখানে ফাটল স্পষ্ট হতে শুরু করে। সাগরের প্রান্তগুলো 80 থেকে 100 কিলোমিটার পেছনে সরে যায়, মাছগুলো মারা যায়, লবণাক্ততা কয়েক গুণ বেড়ে যায়। সবাই ভাবে যে এটা একটা অস্থায়ী সমস্যা, যদিও বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছিল যে যদি নদী প্রবাহ এইভাবেই নামতে থাকে তাহলে আরল সাগর মারা যাবে। সোভিয়েত সরকার এই সতর্ক বার্তাকে এড়িয়ে যায়। পরিবেশের ভারসাম্য নয়, বরং তাদের লক্ষ্য ছিল হাজার হাজার কিলো কার্পাস। 1970-এর দশক থেকে আরল সাগরে বিনাশ স্পষ্ট হতে শুরু করেছিল। যেখানে একসময় খুব সহজে নৌকা চলাচল করত, সেখানে বালির ঢিবি তৈরি হয়েছিল। ময়াঙ্ক, আরেভ, কাজালি ইত্যাদি বন্দর এলাকা আরল সাগরে শুকিয়ে যাওয়া প্রান্তের জন্য সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যেখানে আগে প্রত্যেক লিটার জলে 10 গ্রাম লবণ থাকত, জল শুকিয়ে যাওয়ার পর সেটা বেড়ে প্রত্যেক লিটারে 376 গ্রাম হয়ে যায়। এই বিষয়টা ছিল কোনো সামুদ্রিক প্রাণীর পক্ষে প্রাণঘাতীর সমান। এই সব কিছুর পরিণতি স্বরূপ হাজার টন মৎস্যশিল্প রাতারাতি নষ্ট হয়ে যায়, কারখানা বন্ধ হয়ে যায়, জেলেরা কর্মহীন হয়ে পড়ে। বহু মানুষ তাদের বাচ্চাদের পুষ্টিজাত খাবার জোগাড় করতে দূর দূরান্তে গ্রামে এবং শহরে পাড়ি দেয়। বিজ্ঞানীদের মতে 1960 থেকে 1998 সালের মধ্যবর্তী সময়ে আরল সাগর 60% সংকুচিত হয়ে গিয়েছিল। আরল সাগর শুকিয়ে যাওয়ার পর সেখানে বিষাক্ত বাতাসের জন্ম হয়েছিল। কার্পাস চাষের কারণে কয়েক দশক পর্যন্ত ডিডিটি, ফসফেট, অ্যামোনিয়া এবং কয়েক হাজার টন বিষাক্ত কীটনাশক প্রয়োগ করা হয়েছিল, যেগুলো প্রথমে নদীতে মেশে তারপর এই সাগরে জমা হতে শুরু করে। এই দূষণের পরিণাম ছিল ভয়ঙ্কর। শ্বাসজনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়েছিল, কিডনি এবং লিভার ফেলিওর, চর্মরোগ, জন্মগত বিকলাঙ্গতা, ক্যান্সার ইত্যাদি অনেক বেড়ে গিয়েছিল। এই ঘটনার ফলে 50 লক্ষের অধিক মানুষ সরাসরি প্রভাবিত হয়েছিল। ধুলোর ঝড়ে লবণ এবং কীটনাশক মিশে গিয়ে জমির উর্বরতা কমিয়ে দিয়েছিল, যার ফলে ফসলের উৎপাদন 30% কমে গিয়েছিল। এই পরিবেশগত দুর্যোগটা একবার পুরোপুরি মানব সংকটে রূপান্তরিত হয়েছিল। আরল সাগরের মাঝে ভোজরো যে দেনিয়া নামের রহস্যময় দ্বীপ ছিল। 1950 থেকে 1980 সালের মধ্যবর্তী সময়ে এই দ্বীপটা সোভিয়েত ইউনিয়নের সবথেকে গোপন এবং অন্যতম বিপজ্জনক পরীক্ষাগার ছিল। এখানে হাজার হাজার প্রাণীদের উপরে অ্যানথ্রাক্স, প্লেগ, ইবোলা এবং স্মলপক্স ইত্যাদি প্রাণঘাতী বায়োলজিক্যাল অস্ত্রোপচার করা হয়েছিল। কয়েকশো বিজ্ঞানী এই গোপন ল্যাবে কাজ করতেন, যার কথা সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ অজানা ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় আর বিজ্ঞানীরা এলাকা ছেড়ে চলে যান। তবে যখন আরল সাগর শুকিয়ে যায় তখন এই দ্বীপটা মাটির সঙ্গে মিশে যায়। বিজ্ঞানীরা সতর্ক করে জানান যে সেখানকার মাটিতে অ্যানথ্রাক্স স্পোর সক্রিয় থাকতে পারে, কারণ সেটা 100 বছর পর্যন্ত জীবিত থাকতে পারে আর বাতাসে ছড়িয়ে থাকতে পারে। স্থানীয় বাসিন্দারা জানায় যে সেখানকার ইঁদুরগুলো শরীরে প্লেগের লক্ষণ দেখা গিয়েছিল। এটা ছিল মহামারীর সম্ভাব্য সংকেত। সেই সময় এলাকাটাকে পৃথিবীর সবথেকে বিপজ্জনক পরিত্যক্ত জৈবিক অস্ত্রযুক্ত এলাকা বলে মনে করা হতো। সেই সময় বিশ্ববাসী আরল সাগরকে হারিয়ে ফেলা বিষয়টা মেনে নিয়েছিল। কিন্তু দাঁড়ান, আরল সাগরের কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। কাজাকিস্তানের সরকার এবং বিশ্বব্যাংক উত্তর আরল সাগরকে পুনর্জন্ম দেওয়ার একটা উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা করে, যার জন্য তৈরি করা হয় কোক আরল ড্যাম, যেটা আমুদরিয়া নদীর গতিপথ পুনরায় ঘুরিয়ে সাগরের দিকে পাঠিয়ে দেয়। এই প্রকল্পটার পরিণতি চমৎকার ছিল। মাত্র 1 বছরের মধ্যেই 2006 সালে আশ্চর্যজনকভাবে উত্তর আরল সাগরে দ্রুত গতিতে জলস্তর বাড়তে থাকে। জলে মাছের আনাগোনা শুরু হয়, স্থানীয় বাসিন্দারা পুনরায় নৌকা চালাতে শুরু করে। 2025 সালের রিপোর্ট অনুযায়ী উত্তর আরল সাগরে বর্তমানে জলস্তর 42% বেড়ে গেছে। ধীরে ধীরে সেখানে পর্যটকদের উপস্থিতি বাড়ছে, একটানা বৃক্ষরোপণ কর্মসূচি চলছে এবং আরল সাগরকে পুনরায় আগের মতো জীবন্ত করে তোলার চেষ্টা সম্পূর্ণভাবে জারি আছে। সো বন্ধুরা, এই আলোচনা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে? এই সাগরটা কি পুনরায় তার আগের রূপে ফিরে আসতে পারবে? এবং যদি পারে তাহলে সেটা কত বছরের মধ্যে পারবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।